হ্যাঁ দেখো, আমাদের ক্লাস 12-এর ফিজিক্সের চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র। সেই ইলেকট্রিক ফিল্ড থেকে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র থেকে আমাদের যেটা পড়েছিলাম সেটা ছিল কুলম্বের সূত্র। এটা পড়েছিলাম। তো কুলম্বের সূত্রে যেটা আমরা জেনেছিলাম সেটা ছিল কিরকম বলতো, যে দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, তার যে মানটা ছিল F ইকুয়াল টু কে ড্যাশ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। যেখানে আর ছিল তাদের মধ্যে রৈখিক দূরত্ব, এটা ছিল একটা Q1 আধান আর এটা ছিল একটা Q2 আধান, আর এটা হচ্ছে রৈখিক দূরত্ব আর। তাহলে সেক্ষেত্রে আমরা বলছিলাম যে আরটা দূরত্ব, Q1 Q2 দুটো বিন্দু আধান, আর কে ড্যাশটা হচ্ছে ধ্রুবক। এই কে ড্যাশ এর মানটা এসআই সিস্টেমে আমরা কত পেয়েছিলাম? তাহলে কে ড্যাশ পেয়েছিলাম আমরা কত বলো, 9 ইন্টু 10⁹ পেয়েছিলাম। এই মানটাকে আমরা বলছিলাম 1/4π∗0, যদি মাধ্যমটা শূন্য মাধ্যম হয় বা বায়ু মাধ্যম হয়। তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলাটা যে মানটা আমরা পেয়েছিলাম F ইকুয়াল টু 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা বলতে পারো, অথবা বলতে পারো F ইকুয়াল টু 1/4π∗0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এত আমরা পেয়েছিলাম, এতগুলো ফর্ম পেয়েছিলাম কার? কুলম্বের সূত্র এসআইতে। আজকে জানবো সিজিএসে। এই সিজিএস সিস্টেমে কুলম্বের সূত্র কেমন রূপটা নেবে। তো সিজিএসে যখন যাব তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ডিস্টেন্সটা এটা নেব আমরা 1 সেন্টিমিটার। কত নেব? 1 সেন্টিমিটার। আর দুটো আধানের পরিমাণকে আমরা সমান নিচ্ছে, ঠিক আছে? কত করে নিচ্ছে? ইউনিট করে নিচ্ছে আমরা, মানে ইউনিট চার্জ, মানে 1 স্ট্যাট কুলম্ব করে চার্জ নিচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি বলের মানটা আমরা বের করি, তাহলে কে ড্যাশটা এখানে থাক, ইন্টু Q1 Q2 দুটোর মান কত করে? 1 করে, 1 ইন্টু 1, আর কত? 1 সেমি, মানে 1 এর স্কোয়ার। আর এফ এর যে মানটা তখন কাজ করবে, কত কাজ করবে? 1 ডাইন সিজিএসে। তাহলে সেক্ষেত্রে কে ড্যাশ এর মানটা কত হচ্ছে বলো? 1। তাহলে তোমরা এটুকু বলতে পারছো, যখন সিজিএস সিস্টেমে নিচ্ছি দুটো আধানকে নিচ্ছি কত করে? ইউনিট চার্জ, মানে 1 স্টেট কুলম্ব করে নিচ্ছি বা ইএসইউ ইউনিট করে নিচ্ছি, আর দূরত্ব নিচ্ছি 1 সেমি। আর বলটা যদি কাজ করে তাদের মধ্যে 1 ডাইন, সেটা আকর্ষণ হতে পারে কিংবা বিকর্ষণ হতে পারে। সেক্ষেত্রে যে মানটা দাঁড়াচ্ছে কে ড্যাশ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে আমি? 1। তাহলে এর যে মডিফাইড রূপটা পাবো, তাহলে এখানে কি পাবো? তাহলে বলো এফ ইকুয়াল টু আলটিমেটলি কে ড্যাশ মানে তো 1 হয়ে গেলো এখানে, তো 1 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিকঠাক লিখলে পরে এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন পদ্ধতিতে হলো সিজিএস। যখন আমরা কোনো ম্যাথস যখন করবো, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বের করবো, তো আমরা এটা ফর্মুলা অ্যাপ্লাই করবো, এফ ইকুয়াল টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার লেখো। তো এই ফর্মুলাতে তোমরা দেখছো এটা এসআইতে আছে, এসআইতে আছে, এটা সিজিএসে আছে। সিজিএসে দেখো এই পার্টটা নেই, এই পার্টটা নেই। এখানে যেমন ছিল 1/4πε0। জিরো কেন বলছে? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম দুটো মাধ্যমের সমান। কিন্তু যদি শূন্য মাধ্যম না হয় তাহলে তখন কিন্তু ইপসাইলন জিরো আর নিতে পারবো না, তখন নিতে হবে ইপসাইলন। এটা এমন একটা মাধ্যম যেখানে ওটা শূন্য না আবার বায়ুও না, অন্য একটা মাধ্যম আছে। তো সেক্ষেত্রে এখানে ইপসাইলন জিরো আর লেখা যাবে না, তো লিখবো 1/4πε। তাহলে এটা যখন বললাম, তো এটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে, তাই তো? এটা কোথায়? শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমের ক্ষেত্রে আরেকটা হচ্ছে বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই মান দুটোর খুব একটা পার্থক্য নেই। তো সেক্ষেত্রে আমরা 1/4πε0টা দুটোর ক্ষেত্রে আমরা লিখি, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি এটা শূন্য মাধ্যম না হয়ে অন্য একটা মাধ্যম হতো, তাহলে অন্য একটা মাধ্যমে বা কোনো একটা মাধ্যমে কোনো
মাধ্যমে, যেখানে এটা শূন্য নাই বায়ু নাই, তখন যে এফ এর যে মানটা হয়ে যাবে এই ইপসাইলন জিরোটার বদলে কি আছে বলো, 1/4 পাই ইপসাইলন। আর এখানে যা আছে Q1 ইন্টু Q2/r²। এটা একটু খেয়াল রাখবে। কিন্তু তোমাদের বইয়ে বেশিরভাগগুলো ওই কি বলে জানো, তোমার মানগুলো যে দেবে সেটা হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমে। তবে আরেকটা কথা এখানে না জানলে নয়, সেটা হচ্ছে যে তাহলে স্যার ইপসাইলন আর ইপসাইলন জিরো এর মধ্যে সম্পর্ক আছে একটা। এই যে ইপসাইলন আর ইপসাইলন জিরো এদের যে অনুপাতটা, এই অনুপাতটাকে আমরা বলেছি কে। কি বলেছি? কে। এই কেটাকে বলা হয় ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তার ওই মাধ্যমটার যেই মাধ্যমে আমরা দুটো আধানকে রেখেছি Q1 এবং Q2 কে। তাহলে Q1 এবং Q2 দুটো আধান যে রাখা আছে যে মাধ্যমে, সেই মাধ্যমের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট কেটা হচ্ছে ইপসাইলন, আর ইপসাইলন জিরোর যে সেটা হচ্ছে অনুপাত। তাহলে এটা কি, ইপসাইলনটা কি তড়িৎ ভেদ্যতা ওই মাধ্যমে, আর ইপসাইলন জিরো এটাও তড়িৎ ভেদ্যতা শূন্য বা বায়ু মাধ্যমের। তার দুটো তড়িৎ ভেদ্যতার অনুপাত হওয়ায় কে এর কোনো একক থাকতে পারে কি? থাকতে পারে না। দুটো যদি অনুপাত সেম, মানে দুটো যদি একই রাশি হয় বা অনুপাত আছে, তো নিচের মাত্রা উপরের মাত্রা কেটে যাবে, কে এর কোনো আর মাত্রা থাকতে পারে না বা একক থাকতে পারে না। এই কেটাকে আমরা ইংলিশে কি বললাম, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম, অথবা এটাকে বলছে বাংলাতে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর ইপসাইলনটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা। এটা একটু খেয়াল রাখবে তাহলে। ওকে, এবার এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে ইপসাইলন ইকুয়াল টু কে ইপসাইলন জিরো বলতে পারি। আবার বলতে পারি কি পারি না? তাহলে এইখানটাতে আমরা এটাকে আবার মডিফাই করতে পারি। তাই কি লিখতে পারি এখান থেকে বলো? তাহলে এফ সমান লিখতে পারি 1/4 পাই কে ইপসাইলন জিরো Q1 Q2 বাই কি r²। ক্লিয়ার না? ক্লিয়ার না? সেক্ষেত্রে তোমাকে কিন্তু কে এর মানটা তোমাকে বলে দেবে। কেটা কি বললাম? পরাবৈদ্যুতিক ধ্রুবক। কার? যে মিডিয়ামে রাখা আছে সেই মিডিয়ামটা, ওটা কোন মিডিয়াম? বায়ু আর শূন্য মাধ্যম ছাড়া। পরাবৈদ্যুতিক ধ্রুবক। কে এর যে পরিচয়টা সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ক্লিয়ার? এতটা তোমরা বুঝতে পারলে কি পারলে না আগে বলো? আচ্ছা, এবার তোমাকে যদি আমি বলি এসআই থেকে আমি সিজিএস এ কনভার্ট করব, বা সিজিএস থেকে আমি এসআই কনভার্ট হব, তাহলে সেক্ষেত্রে তোমরা কি বলতে পারবে? দেখো ভালো করে, যখন আমি এসআইতে বললাম, এসআইতে, তো তোমরা বললে যে এফ এর যে ভ্যালু 1/4 পাই ইপসাইলন জিরো Q1 Q2/r²। কোন মাধ্যমে এটা বললাম? এটা বললাম আমি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। কেন, কি আছে এখানে বলো? ইপসাইলন জিরো আছে। আর যখন সিজিএস এ বললাম, তখন তুমি কি বললে এফ এর ভ্যালুটা? তুমি বললে যে 1 এখানে তো কিছু মান থাকছে না, এটা কত 1 হচ্ছে এখানে, 1 আর লেখার দরকার নাই, জাস্ট সিম্পলি Q1 Q2/r²। তাহলে এবার এখানে কনভার্টটা করবো কি করে? খুব খেয়াল করো ভালো করে। ইপসাইলন জিরোর জায়গায় যদি আমি বসিয়ে দিই 1/4 পাই, ইপসাইলন জিরো এর জায়গায় যদি আমি বসাই 1/4 পাই, তাহলে এইখানটাতে কত 1/4 পাই, 1/4 পাই, তার নিচে 4 পাই কেটে যাবে, থাকলো কত পরে? 1 থাকলো পরে। আর 1/1 মানে কত? 1। দেখো এই মানটা আসছে কি আসছে না? তাহলে এই ইপসাইলন জিরোর জায়গায় 1/4 পাই যদি বসিয়ে দিই এই সমীকরণে, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো কিসে? সিজিএস এ মান আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু এই পদ্ধতিটা অতটা আমাদের কাজে লাগে না। ঠিক আছে, তোমরা এতটা লিখে নাও। খুব মরছে না, মানে হিজিবিজি বসে দেখে তা তো। চলো ঠিক আছে, বলছি দেখো, এবারে আমরা দেখব যে এই যে আমরা আধানের এককগুলো বলছি না, আধানের একক, তো তোমরা জানো যে আধানের এককটা কি বলো তো? আধানের যে একক কি বলো? দুটো আছে একক, একটা হচ্ছে সিজিএস, একটা এসআই। তো যদি এসআই তে বলো তাহলে তোমরা বলবে কুলম, আর যদি সিজিএস এ বলো তো বলবে স্ট্যাট
কুলম্ব, তাই তো। তো এবার এদের সম্পর্ক আছে একটা, যে 1 কুলম্ব মানে হচ্ছে 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব, এটা জানি আমরা। এই এই যে সম্পর্কটা আছে এর উপর ভিত্তি করে তোমরা এবার বলবে। তো এই যে আছে এসআই এবং সিজিএস, আরেকটা আছে প্রচলিত একক, তার নাম হচ্ছে ইএমইউ একক। তো 1 ইএমইউ এর মান কত? আচ্ছা, ইএমইউ মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। তো হ্যাঁ, তো 1 ইএমইউ আধানের যে ভ্যালু সেটা হচ্ছে কত? 3 × 10⁻10 ইএসইউ। কত বললাম? 3 × 10⁻10 ইএসইউ। কিন্তু এখানে দেখো লেখা আছে 1 কুলম্ব মানে 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। তাহলে এখান থেকে তোমরা এত, আচ্ছা ইএসইউ মানে যেটা, স্ট্যাট কুলম্ব মানে সেটাই জানো তো। ইএসইউ বলে মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, সিজিএস এ যেটা স্ট্যাট কুলম্বটা ওই সিজিএস একই জিনিস, ঠিক আছে। তাহলে এটাকে তোমরা কি লিখতে পারো? এটাকে লিখতে পারো কি 3 × 10⁹ × 10⁻1 স্ট্যাট কুলম্ব লেখা যাবে না? এবার বলো, কারণ 10টাকে একবার 9 লিখলাম, বাট 1 লিখলাম, তো 10 হয়ে গেল আলটিমেটলি আমার। এইটা যে ভ্যালু আছে 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব, এর ভ্যালু কত? 1 কুলম্ব। তাহলে 1 × 10 মানে কত? তাহলে 10 কুলম্ব নিশ্চয়ই। তাহলে আমরা কি জানলাম? 1 ইএমইউ আধানের ভ্যালু 10 কুলম্ব। এটা একটা সম্পর্ক জানতে হবে। উল্টো দিক থেকে যদি বলা হয় যে 1 কুলম্ব মানে 1/10 ইএমইউ আধান, এটাও লেখা যায়। 1 কুলম্ব মানে 1/10 ইএমইউ আধান। এবার লিখব কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। দেখো, কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা এখন আমরা একটু ভালো করে বুঝবো। তো শোনো মন দিয়ে। তোমরা জানো যে ভেক্টর জিনিসটা কি বলতো? ভেক্টর মানে একটা অ্যারো থাকবে, একটা অ্যারো থাকবে মানে একটা দিক থাকবে। যেমন ধরে নাও এফ আছে মনে করো, তো এফ এর মাত্রা যদি এরকম উপরে একটা যদি আমরা অ্যারো দিই, এর মানে হচ্ছে এটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর কেন বলছি? একটা মান থাকবে এবং একটা নির্দিষ্ট দিক থাকবে, তবেই এটার নাম হচ্ছে ভেক্টর রাশি, আর এটা হচ্ছে তার সিম্বল। ঠিক আছে, ওকে ফাইন। মানে যেমন আমি যদি এরকম বলি যে এফ হচ্ছে ধরো 10 নিউটন বল, কোন দিকে? না পূর্ব দিকে। এই যে বললাম যে একটা একটা মান বললাম 10 নিউটন, একটা দিক বললাম, দুটো মানও আছে এবং দিকও আছে, তাই এটা হচ্ছে একটা ভেক্টর রাশি এফ, মানে ভেক্টর চিহ্ন, এটা ভেক্টর চিহ্ন। তো এইরকম আমরা মানে ফোর্সের ভ্যালুটা নিয়ে আসবো কুলম্বের সূত্রের ক্ষেত্রে। তাই ওটাই বলছি যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আমরা যে আগে শিখলাম ফর্মুলাটা, সেখানে কি ছিল? এফ ইকুয়াল টু কি ছিল? জাস্ট ছিল 1/4πε, যদি এটা যে কোনো মাধ্যমে হয়, Q1 Q2/r²। এই যে ফর্মুলাটা ছিল, তো এখানে কোথাও কি আমি চিহ্ন দিয়েছি, ডিরেকশন দেখিয়েছি? দেখায়নি। তো এটা হচ্ছে নর্মাল রূপ, কিন্তু এখানে কি লেখা আছে? ভেক্টর রূপ। তো ভেক্টর কেমন হবে? তার নিশ্চয়ই এরকম একটা, তাহলে এফ তাহলে কি হবে? একটা তাহলে অ্যারো থাকবে। সেক্ষেত্রে যেগুলো ধ্রুবক রাশি 1/4πε, এসব এখানে তো কোনো ব্যাপার নয়, এসব যা আছে সব সেম থেকে যাবে। 1/4πε, জিরো দিচ্ছে না, কারণ যেহেতু এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম না হয়ে যে কোনো মাধ্যম হতে পারে। ইন্টু, এবার দেখো Q1 Q2/r²। আরটা কি? দূরত্ব। দূরত্ব মানে একটা কি বোঝাচ্ছে? সরণ হতে পারে, ডিসপ্লেসমেন্ট হতে পারে। তো এবার এটা একটা আধান মনে করো, এটা আধান মনে করো কিউ, আর এটা অন্য একটা আধান, এটা মনে করো কিউ, এটা Q1, এটা মনে করো Q2। দূরত্বটা আর, তাহলে এবার দূরত্ব কিন্তু আবার ভেক্টর রাশি, এটা আর ভেক্টর রাশি দিলাম, আর এর ডিরেকশন দেখাচ্ছি আমরা। তাহলে এবার দুটো আধান যদি একই রকম হয়, ধরে নাও এটাও ধনাত্মক আধান, এটাও ধনাত্মক আধান, তাহলে এদের মধ্যে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? বিকর্ষণ হবে। তার প্রথমে লিখছি এখানে বিকর্ষণ বল। তাহলে বিকর্ষণ বলের জন্য দুটোকে কি হতে হবে? একই আধান হতে হবে। যে দুটো প্লাস না হয়ে এমন তো হতে পারতো এটাও -Q1, এটাও -Q2, এটা হতে পারে দুটোই
পজিটিভ কিংবা দুটোই নেগেটিভ। ওকে ফাইন। তাহলে এই আধানটার জন্য এই আধানের উপর যে বলটা প্রয়োগ হবে সেটা কেমন বল? বিকর্ষণ বল। তার মান এফ ড্যাশ 1/4πε ইন্টু কত বলো? Q1 ইন্টু Q2। দুটো যদি প্লাস হয় তো প্লাস প্লাসের সামনে প্লাস, আর দুটো যদি মাইনাসও হয় তবু মাইনাস মাইনাসে প্লাস। তাহলে এটাই হবে চিহ্ন। বাই নিচে কি আছে বলো? আর স্কোয়ার। কিন্তু এবার যেহেতু আমাকে একটা কি লাগবে? ডিরেকশন লাগবে, সেটা হতে হবে আর ক্যাপ। আর ক্যাপটা কি? আর ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর। কোনো একটা ভেক্টর অভিমুখে ইউনিট ভেক্টরকে আমরা বলি ক্যাপ দিয়ে লিখি, এটা ক্যাপ, আর এটা হচ্ছে ভেক্টর চিহ্ন। আচ্ছা, এ দুটোর মধ্যে আবার সম্পর্ক বলে দিই। সম্পর্ক কি আছে? যে আর যে ক্যাপ আছে, এই আর ক্যাপের ভ্যালু হচ্ছে আর ভেক্টরের যে মডিউলাস বাই আর ভেক্টরের যে মানে ভেক্টর বাই আর ভেক্টরের মডিউলাস। মানে এটা বুঝলে কি? দেখো, ইউনিট ভেক্টর মানে হচ্ছে এটা যে মেন ভেক্টরটা আছে, এই ভেক্টরটা, এটা কি ভেক্টরের মান, মডিউলাস মানে হচ্ছে পরম মান। তো পরম মান দিয়ে যদি ভেক্টরকে ভাগ করে দিই তাহলে কি হবে? ভাগটা কি এটা কত? 1 হয়ে যাবে। এটার মান ধরো 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, এটা 10, তো 10 সেন্টিমিটারকে 10 দিয়ে কাটলে কত হবে? 1 সেন্টিমিটার। তার নিচে 1 হচ্ছে, আর সেমিটা মানে কি দিকটা, মানে সেমি তো বলা যাবে এটা, এটা না মানে দিকটা বলছে, যে কোনো পূর্ব দিক বা পশ্চিম দিক, তো দিক পেয়ে যাচ্ছে, তাই 1 পাচ্ছে এখানে মানটা কি না, তো 1 মানই হচ্ছে ইউনিট, এটা আর ক্যাপ। তাহলে এখানে তাহলে আমরা এটা লিখতে পেরেছি। তাহলে এবার তাহলে এখান থেকে তোমরা বলো আমাকে, তাহলে এটা কিন্তু গুছিয়ে লেখা হয় তো আর ক্যাপ মানে কি? আর ভেক্টর বাই আর। আচ্ছা, আর এর মডিউলাস মানে তো আরই আলটিমেটলি একটা মান, একটা জাস্ট, তো আর একটা মান মনে করো। তো আর ক্যাপের জায়গায় তুমি যদি এখন এই মানটা বসাতে চাও তাহলে সেক্ষেত্রে মানটা কিভাবে হবে বলো? তাহলে এফ যে ভেক্টরটা পাবো আমরা 1/4πε ইন্টু Q1 Q2 বাই এখানে আর স্কোয়ার আছে, আর আর ক্যাপ মানে আর ভেক্টর বাই আর। তাহলে সেক্ষেত্রে মানটা কি পেয়ে যাচ্ছি? এফ ইকুয়াল টু 1/4πε Q1 Q2 বাই আর স্কোয়ার, এবং আর কোথায় আছে? আর কিউব আর ভেক্টর। এটাও লেখা যায়, কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে এটা লেখা। কেন? কারণ এক্ষেত্রে সবসময় ইউনিট ভেক্টর দেওয়াটাই উত্তম। এটা তো বুঝে গেছো যে এফ ভেক্টর হচ্ছে 1/4πε Q1 Q2 বাই আর স্কোয়ার। আর ক্যাপ কেন? দিকটা বোঝাচ্ছি, কোন দিকে কাজ করছে না, Q1 আধানের জন্য Q2 আধানের উপর বিকর্ষণ বলের মানটা হচ্ছে এই মানটা, আর এর যে ক্যাপ মানে ওই দিকে একক ভেক্টর দেওয়া আছে। এবারে আর ক্যাপকে আবার লেখা যায় এইভাবে, মানে উপরে আর ভেক্টর আর নিচে আর ভেক্টরের মান, মানটা আমি আর মনে করলাম, তাহলে আর ভেক্টর বাই আর। তাহলে আর ক্যাপের জায়গায় কি লিখলাম? আর ভেক্টর বাই আর। তাহলে সেক্ষেত্রে এখানে আর স্কোয়ার এবং আর গুণ হয়ে আর কিউব হয়ে গেল, এখানে আর ভেক্টরটা থেকে গেল। তো এক্ষেত্রে তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে মাথায়, এখানে স্কোয়ার ছিল আর এখানে হয়ে গেল কিউব, তাহলে দুটো তো পাল্টে গেলো মনে হচ্ছে। পাল্টায়নি, এখানে ইউনিট ভেক্টর আছে, এখানে নিজে একটা ভেক্টর তুমি লিখে দিয়েছো, তাই এটা একটা ভেক্টর বেড়ে গেছে। তো সেক্ষেত্রে তোমাকে যদি প্রশ্ন বলা হয় যে এফ এর মানটা আর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক নাকি আর কিউবের সঙ্গে ব্যস্তানুপাতিক, না, এটা সব সময় এফ এর ভ্যালুটা আর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক। কেন? কুলম্বের যে ফার্স্ট ল দেখো, এফ এর সঙ্গে আর স্কোয়ার কেমন আছে? ব্যস্তানুপাতিক আছে। তাই এখানে আর কিউব করলে কিন্তু চলবে না। মানে কেউ যদি এটা লিখে আসে এখান থেকে যে এফ প্রপোর্শনাল টু 1/r কিউব, এটা কিন্তু ভুল লিখে এসছে, এটা কিন্তু ঠিক লিখে এসছে, কারণ স্কেলার রূপে কিন্তু আর স্কোয়ার দেওয়া আছে। এই মানটা আসছে কেন? কিউব, এই ভেক্টরটার জন্য একে আমরা নিয়ে নিয়েছি, আসল ভেক্টর নিয়ে ফেলেছি, কিন্তু নিতে হবে তোমাকে কোন ভেক্টর? ইউনিট ভেক্টর তোমাকে নিতে হবে। ঠিক আছে? যাদের ভেক্টরের জ্ঞানটা নাই আমরা বুঝতে পারবে না। বুঝতে পারছো কি? এতক্ষণ কি জানলাম? এটা আকর্ষণ না বিকর্ষণ? এবার জানবো কি? আকর্ষণ জানবো। চলো তাহলে আকর্ষণ লিখি। তাহলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ সেটা ছিল একবার বিকর্ষণ দিয়ে, এবার দেখবো আকর্ষণ দিয়ে। আকর্ষণ বল,
তো সেই আকর্ষণ বল কখন হতে পারে? দুটো আধান, এই একটা আধান Q1 আর এই একটা আধান Q2, এই দুটো আধানের মধ্যে দূরত্ব আছে, সেটা R আছে মনে করো। যদি এটা পজিটিভ হয় তো এটা নেগেটিভ হতে হবে, কিংবা এটা যদি নেগেটিভ হয় তো এটা পজিটিভ হতে হবে। তবেই তো ওদের মধ্যে কি হবে? আকর্ষণ হবে। তাহলে আমি যদি বলি এই আধানটার জন্য এর উপর আকর্ষণ বলটা কত হবে, তো আকর্ষণ বল মানে কি টেনে নেবে, তাহলে এর জন্য ওর উপর আকর্ষণ বল মানে এর জন্য, তাহলে এর টানবে নিশ্চয়ই, তাহলে বলটা নিশ্চয়ই এই বরাবর কাজ করবে। যদি এই বরাবর বলটা কাজ করে তাহলে এফ এর ডিরেকশন, তাহলে কি এই বরাবর এফ এর ডিরেকশন, কথা বোঝা গেল না? Q1 মাইনাস Q1 আধানের জন্য Q2 আধানের উপর আকর্ষণ বলের মান, আকর্ষণ বলটা কার জন্য বলছি? এর জন্য। তো যার জন্য আকর্ষণ তার দিকে আসবে কি আসবে না? যার জন্য এত পরিশ্রম কষ্ট, তাহলে সে তার দিকে ছুটে আসবে। তাহলে এই আধানটা এর দিকে ছুটে আসছে মানে আকর্ষণ বল কাজ করছে, তাহলে সেই আকর্ষণটা এই বরাবর, তাহলে একটার দিকটা এদিকে, তাহলে সেই এফ এর যে ভ্যালুটা মানটা দাঁড়াবে কত? 1/4πε0, বা এটা যদি জিরো মাধ্যম না হয়, বায়ু মাধ্যম না হয়, অন্য কোনো মাধ্যম হয় যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, তাহলে সেই ক্ষেত্রে কত হবে বলে এখানে? তাহলে সেখানে তোমরা বলবে যে Q1 ইন্টু Q2/r², তবে Q1 এর যেহেতু চার্জ নেগেটিভ আর Q2 এর চার্জ পজিটিভ, তো মাইনাস প্লাসে মাইনাস প্লাসে কি হবে? মাইনাস হয়ে যাবে। আর এইখানে একটা থাকবে আর এর ডিরেকশন মানে আর ক্যাপ। তাহলে এবার বলো তো, এই যে ডিস্টেন্সটা আছে আর ভেক্টর তো নাকি, সেক্ষেত্রে এদিকে ফোর্সটা এ বরাবর কাজ করছে না, তো ফোর্স যে উল্টো দিকে কাজ করছে, তো একটা কি আসছে? এই নেগেটিভ আসছে, প্লাস মাইনাসে মাইনাস, এটা আকর্ষণের জন্য। আর যেহেতু এফ এর ডিরেকশনটা এই বরাবর, তাহলে আরেকটা কি আসছে দেখো, এটা যদি পজিটিভ দিক হয়, এটা তাহলে কি নেগেটিভ দিক, এফ এর কথা বলছি, তাহলে এটা কি আরটা তাহলে কি বলো তো নেগেটিভ আসছে, তার মানে তাহলে তাহলে সেই নেগেটিভটা এই নেগেটিভ কি করে বলো? প্রশমিত করে মানে সরিয়ে দেবে। তা আলটিমেটলি এফ এর যে ভ্যালুটা আমরা পেলাম 1/4πε ইন্টু Q1 Q2, এটা r² কে আর কিউব লিখতে পারো, এখানে আর ভেক্টর লিখতে পারো। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আকর্ষণ হোক বা আগের ক্ষেত্রে বিকর্ষণ হোক, দুটোর ক্ষেত্রে একটা কমন ফর্মুলা এফ ভেক্টর সমান এই যে 1/4πε Q1 Q2/r³ ইন্টু আর ভেক্টর, কিংবা উপরটা বললে হয় 1/4πε Q1 Q2/r² ইন্টু আর ক্যাপ। তাহলে বলো তোমরা আমাকে যে এই আকর্ষণের জন্য এই যে এফ এর যে ডিরেকশনটা, সেটা কোন দিকে? তাহলে আর এর দিকে নাকি মাইনাস আর এর দিকে? মাইনাস আর এর দিকে। কেন? যেহেতু আকর্ষণটা এদিকে কাজ করছে, এর জন্য এদিকে মাইনাস আর। আর আগেরটা ছিল বিকর্ষণ বল, ওখানে কোন দিকে ছিল? শুধুমাত্র পজিটিভ আর ছিল। এই মাইনাস আর আর এখানকার এই যে প্লাস মাইনাসে মাইনাসটা, এই মাইনাস মাইনাসে কি হচ্ছে? এখানে প্লাস হয়ে গেল। তা আমরা এতটুকু জেনে গেলাম আকর্ষণ হোক বা বিকর্ষণ দুটোর ক্ষেত্রেই আমাদের একটা কমন ফর্মুলা, সেটা হচ্ছে এফ ভেক্টর ইকুয়াল টু 1/4πε Q1 Q2/r³ আর ক্যাপ, এই আর ভেক্টর, কিংবা এটা বলতে পারো এফ ভেক্টর সমান 1/4πε Q1 Q2/r² আর ক্যাপ। তাহলে সেই ভেক্টর রূপটা বানাতে গিয়ে যেটা আমরা পেলাম আলটিমেটলি, সেটা আমি এখানে লিখতে পারি যে এফ ভেক্টর ইকুয়াল টু 1/4πε Q1 Q2/r² আর ক্যাপ। ঠিক, এটা হচ্ছে কুলম্বের সূত্র। এবার তোমরা একটু ক্লাস 9-এ ফিরে যাও। ক্লাস 9-এ যদি ফিরে যাও, সেখানে ছিল নিউটনের মহাকর্ষ সূত্র, মনে পড়ছে? নিউটনের যে মহাকর্ষ সূত্র ছিল, সেখানে কি ছিল? যে কোনো দুটো পার্টিকেল বা যে কোনো দুটো অবজেক্ট বা বস্তুর মধ্যে সবসময় কি হয়? আকর্ষণ বল কাজ করে। আর সেই আকর্ষণ বলটাকে আমরা বলি মহাকর্ষ বল। সেই বলটা যে ছিল, এফ এর মান কি ছিল? জি ইন্টু ক্যাপিটাল জি ছিল, যেটাকে আমরা সার্বজনীন ধ্রুবক বলি, m1 ইন্টু m2/r²। এটা ছিল ফর্মুলা।
ছিল তো? তাহলে এই মহাকর্ষ ধ্রুবক মানে মহাকর্ষ সূত্র আর কুলম্বের সূত্র দুটোর মধ্যে কিছু না কিছু মিল খুঁজে পাওয়া যাচ্ছে কি? পাওয়া যাচ্ছে মিল, অনেকখানি মিল পাওয়া যাচ্ছে। মিল পাওয়া যাচ্ছে তো, ওখানে এফ আছে, এখানে এফ আছে, ওখানে একটা ধ্রুবক আছে, নিচে একটা ধ্রুবক আছে, ওখানে দুটো আধান আছে, এখানে দুটো ভর আছে, নিচে ওখানে দূরত্ব আছে, এখানেও দূরত্ব আছে। হুম, ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন। তাহলে এবার এই দুটো ধ্রুবককে যদি আমি তুলনা করি, তাহলে যেটা হচ্ছে এখানে যেমন 1/4πε0, তো এখানে জি আছে, ক্যাপিটাল জি আছে। ওখানে ছিল দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ, আর এখানে দুটো ভরের মধ্যে শুধুমাত্র আকর্ষণ। তাহলে এই যে কুলম্বের সূত্র আর মহাকর্ষ সূত্র দুটোর মধ্যে না যেমন মিল আছে, কিছু অমিলও আছে আবার। অমিল কি? এখানে দেখো দুটো আধানের মধ্যে সব সময় যে আকর্ষণ হবে নাও হতে পারে, বিকর্ষণ হতে পারে, কিন্তু এইখানে দুটো বস্তুর মধ্যে সবসময় কি আকর্ষণই হবে। তাই এটা কি? বৈসাদৃশ্য বা অমিল। আর কি বলতে পারি, এখানে জি যে আছে এটাকে বলি সার্বজনীন ধ্রুবক, কিন্তু এখানে 1/4πε হতে পারে না। কেন? এটা মাধ্যমের উপর নির্ভরশীল। এটা কখনো কখনো ইপসাইলেন 0 হয়ে যাচ্ছে, কখনো ইপসাইলেন হয়ে যাচ্ছে। যদি যে কোনো মাধ্যম হয় তো ইপসাইলেন, আর যদি বায়ু মাধ্যম হয় বা শূন্য মাধ্যম তো ইপসাইলেন 0। তাই এটা কি? বৈসাদৃশ্য পেয়ে গেলাম। আর কি বৈসাদৃশ্য আছে? বৈসাদৃশ্য তোমরা বলতে পারো? হ্যাঁ, না ওটা নয়। হ্যাঁ, আচ্ছা, এবার বৈসাদৃশ্য হয়ে গেল মোটামুটি। এবার যদি যদি মিল খুঁজে বলি, মিল, তাহলে তোমরা মিল বলতে পারো যে এখানে যেমন আম, আহ, দুটো কি বলবো আধানের মধ্যে ক্রিয়াশীল বিন্দু আধান, যেমন দুটো ভরের মধ্যে ক্রিয়াশীল। দেখো এখানে আধান দুটোর গুণফলের কেমন? সমানুপাতিক। এখানে দেখো ভর দুটোর গুণফলের সমানুপাতিক, মিল পেয়ে গেলাম। এখানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এখানেও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই বলটা এই বলটা দুটোই কনজারভেটিভ বল, কনজারভেটিভ ফোর্স। মানে কি? কনজারভেটিভ ফোর্স মানে এরা ওই পাথের উপর নির্ভর করে না, মানে সরলরৈখিক ডিস্টেন্সটা হলেই হয়ে গেল, পাথের উপর নির্ভর করে না। তো এটাও তাহলে কনজারভেটিভ ফোর্স, এটাও কনজারভেটিভ ফোর্স। তাহলে কি পেলাম? মিলও পেয়ে গেলাম আর কিছু অমিলও আমরা পেয়ে গেলাম। আর এমনি যদি বলো দেখো ভালো করে যে এই যে আছে মানে আকর্ষণ বা বিকর্ষণ এর মানটা প্রচুর বেশি। কেন? প্লাস মাইনাস আধান আছে, তো আকর্ষণ বা বিকর্ষণটা খুব বেশি হবে। আর এখানে তো এরা তো বস্তু নিউট্রাল দুটো, এই যে দুটো পার্টিকেল বা দুটো বস্তু, এদের যে আকর্ষণ বোঝা যাচ্ছে, যাচ্ছে না তো, ওকে বুঝতে পারছি। তো এটার মানটা খুব সামান্য। অনেকগুলো আছে, তোমরা একটু বইটা দেখে নাও যে কি কি পার্থক্য আছে আর কি কি মিল আছে। সাদৃশ্যকে বলে মিল আর বৈসাদৃশ্যকে বলে অমিল। আচ্ছা, তোমরা একটা কথা বলো আমাকে, এই যে মহাকর্ষ সূত্রটা আছে, তো এই যে F = G × M1 M2/r², এটা কি ভেক্টর রূপ না এমনি রূপ? এমনি রূপ। যদি একে ভেক্টর বানাই মানে এরকম যে কুলম্বের মতো, তো সেক্ষেত্রে তোমরা বলো তো কেমন মানটা আসবে? এই যে এফ আছে, এই যে এটা একটা বস্তু মনে করো, এটা M1, এটা বস্তু একটাকে M2, আর এটা দূরত্ব কত? আর আর ভেক্টর মনে করো। তাই এক্ষেত্রে মানটা জি। এবার বলো আমাকে, তাহলে এই বস্তুটার জন্য এর উপর আকর্ষণ বল। আচ্ছা, এখানে কি বিকর্ষণ হবে? আবার হবে না। এখানে M1 M2 এটা পজিটিভ না নেগেটিভ? এরা ভর কি হয়? ভর কখনো নেগেটিভ হয়? ভর তো পজিটিভ হবে। তো এও পজিটিভ, এও পজিটিভ, তো প্লাস প্লাস এ প্লাস। আর এই যে বললাম এটার জন্য এর উপর আকর্ষণ, তো আসলে কোন দিকে আকর্ষণটা? এইদিকে। এর জন্য আকর্ষণ ওর উপর, তাহলে আকর্ষণ এদিকে টানছে না? তাহলে এদিকে তাহলে কি ফোর্সটা এভাবে কাজ করছে? তাহলে এই ফোর্সটা যে কাজ করছে তা আর এর কোন দিকে? নেগেটিভ দিকে। তাহলে মাইনাস কি আর ভেক্টর নিশ্চয়। তা এই ক্ষেত্রে তোমরা বলো আমাকে, মাইনাসটা আসবে কি আসবে না যদি আমি আর ক্যাপটা এখানে দিই? এই যে মাইনাস। তাই সেক্ষেত্রে এফ এর যে ভ্যালুটা আমরা পেয়ে গেলাম -G M1 M2 r² বুঝলে না ব্যাপারটা? বুঝলে না? বুঝাচ্ছে না? কি যাচ্ছে না বুঝা?
বলো আগে, বলো আমাকে, যে মহাকর্ষ সূত্রে আকর্ষণ না বিকর্ষণ হয়? হ্যাঁ, হ্যাঁ, আকর্ষণ না বিকর্ষণ হয়? আকর্ষণ হয় সবসময়। নিউটন তো বলে দিয়েছে, মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান কত? F=G m1 m2/r²। যেটা হচ্ছে কি একটা ধ্রুবক। তাহলে সেক্ষেত্রে তোমরা আমাকে বলো, যদি আকর্ষণ বল কাজ হয়, আকর্ষণ কাজ হয়, এরা তো ভর, এগুলো দুটো বস্তুর ভর, এই ভর কত হবে? 5 গ্রাম, 10 গ্রাম। তো ভর কখনো নেগেটিভ হয়? ভর তো পজিটিভ সবসময়, ভর সবসময় কি হয়? পজিটিভ। তো এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তো পজিটিভ আর পজিটিভ গুণ করলে কি আসবে? পজিটিভ আসবে। তাহলে পজিটিভ আমি পাচ্ছে, কি পেলাম? পজিটিভ পেলাম। হ্যাঁ, ঠিক আছে। এবার বলো, আর যে আছে আর ভেক্টরটা, এটা প্লাস না মাইনাস? মনে রাখবো, যদি আরটা ওদিকে হয় তো প্লাস ভেক্টর, আর উল্টো দিকে হলে মাইনাস ভেক্টর। তো এবার বললো, এই বস্তুটার জন্য এর ওপর আকর্ষণ, আকর্ষণ মানে কি? টানছে, এদিকে টানছে ওকে। তো তাহলে কি আকর্ষণটা এই বরাবর না? যদি আকর্ষণ এই বরাবর হয় তো উল্টো দিকে মানে কি? প্লাস না মাইনাস? মাইনাস। এই জন্য মাইনাস আসছে একটা সামনে দিকে। বুঝলে? এবারে ওটাই লিখলাম, কি লিখলাম? কিছু তো লিখিনি। আমরা এবার যেটা জানবো, এটাতে কালি শেষ হয়ে আসছে। দেখো, আর আজকে সানডে, দোকান বন্ধ আছে, দুটো কথা মাথায় রেখে দুটো পেন নিয়ে কাজ করছি। বুঝলে কি? দেখো, তো শোনো, তো কি দেখো, ভালো করে বোঝো, বহু সংখ্যক আধানের মধ্যে বল, মানে দেখো বহু সংখ্যক মানে হচ্ছে অনেকগুলো আধান আছে, অনেকগুলো আধান আছে, তাদের মধ্যে বল কেমন কাজ করছে? কোন বল? আকর্ষণ হতে পারে বা বিকর্ষণ হতে পারে। তো দেখো, তাহলে তোমরা এবার আমার একটা কথা বলো, যে বহু সংখ্যক আধান আমাকে আঁকতে হবে। তাহলে এখন তাহলে ধরো এটা একটা আধান, এটা Q1 আধান মনে করো, এটা একটা আধান, এটা Q2, এটা একটা আধান Q3, এটা একটা আধান Q4। কতগুলো আছে? বহু সংখ্যক, এমনি অনেকগুলো আছে, এই 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 করে Qn খানা অব্দি আছে মনে করো। কতগুলো বলে? nটা অব্দি। আর এইটা হচ্ছে অন্য একটা আধান, এটার মান মনে করো Q0। ঠিক আছে, নাম দিলাম, কোনো ব্যাপার না, বা শুধুমাত্র কিউ দিলেও সমস্যা না। তুমি যদি বলো কিউ দেবো স্যার, তবু সমস্যা না, কিউ দিলাম নাম মনে করো। ঠিক আছে, তাহলে এই যে একটা আধান আছে কিউ, আর এরা সবাই হচ্ছে Q1, Q2, Q3, Q4, Q5 ডট ডট আপ টু Qn অব্দি আছে। তাহলে এই আধানগুলোর জন্য এদের এই আধানের উপর বল কাজ করবে কি করবে না? করবে অবশ্যই। তো এর উপর মোট বল কত কাজ হবে? তো দেখো লেখা আছে উপরিপাতের নীতি। উপরিপাত মানে হচ্ছে অনেকগুলো ওখানে বল কাজ করছে। তাহলে তোমরা বলবে, স্যার তার প্রথম কথা হচ্ছে স্যার এইটার জন্য স্যার এখানে একটা বল কাজ করবে করবে না? তো এটা একটা দূরত্ব আছে তাহলে না? এই দূরত্ব মান কত বলো? এটা মনে করো R1 ভেক্টর। কত? R1। তাহলে এটা একটা দূরত্ব আছে নিশ্চয়ই, এটা কত? R2 আছে কি না? এটা আছে Q3 আছে না? তো এটা কত বলো? এটা তাহলে R3। কতগুলো আছে? Rn অব্দি। এটা কি মনে করো? এটা মনে করো তাহলে কত? Rn। তো এরকম সবগুলো আদার সবগুলো দেখাচ্ছি না আমি, চারটা দেখালাম মনে করো। তাহলে এদের জন্য এখানে আলটিমেটলি কতটা বল কাজ করছে? তো মোট যে বলের পরিমাণটা কিছুই না, সবগুলো বল যোগ করে দেবো, ওটাই হবে মোট বল। তাহলে তা বলো তোমরা তাহলে, আগে তো বলো Q1 এর জন্য বল কত? F1 মনে করো, F1। তো কত হবে বলো তোমরা তাহলে? এখানে 1/4πε, যদি এটা ইপসাইলন একটা মাধ্যম থাকে, ইন্টু কত বলো? Q1 Q2/r²। মানে কি এটা Q1, এটা কত Q আছে না? তাহলে Q ইন্টু কত? Q1 বাই কত? R1 এর
স্কোয়ার ইন্টু কত R1 ক্যাপ। বুঝলে ব্যাপারটা কি আগের মতো? বুঝলে ব্যাপারটা না? বলো যদি Q2 এর জন্য বলি তাহলে কত বলো দেখি, F2 হবে তাহলে নিশ্চয়ই কত বলো 1/4πε ইন্টু তাহলে কিউ ইন্টু কত Q2/R2 স্কোয়ার R2 ক্যাপ। Q3 হলো কত বলো, F3 সমান সমান 1/4πε ইন্টু কত বলো Q ইন্টু Q3 R3 স্কোয়ার R3 ক্যাপ। ঠিক আছে, সবগুলো কোথায় ডিরেকশন দেখে দিয়েছে। তো আলটিমেটলি এমনি ডট 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 এফ এন যদি বলি, এফ এন নাম্বার যে আছে আধানটা কত বলো 1/4πε কিউ এন Q3 সরি কিউ ইন্টু কিউ এন বাই কত আর এন স্কোয়ার ক্যাপ। ক্লিয়ার? এবার যদি সবগুলো কি করবো আমরা যোগ করবো না, তাহলে মোট যে বল এফ এর যে পরিমাণ, তাহলে তোমরা বলবে স্যার F1 যোগ F2 যোগ F3 ডট 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 আপ টু এফ এন অব্দি সবগুলো যোগ হবে কিনা বলো, কত মানটা আছে তাহলে বলো। তাহলে বলো তো সবগুলোতে কিছু কমন যাবে কি যাবে না? কি কমন যাবে বলো 1/4πε আর যাবে একটা কি বলো কিউ যাবে কমন না, কিউ উপরে এখানে কিউটা নিয়ে নাও, তা থাকলো কত পরে Q1/R1 স্কোয়ার, তাই তো নাকি? এটা R1 ক্যাপ, এটা যেহেতু এফ এর মান বলছে এখানে, এটা কত Q2/R2 স্কোয়ার R2 ক্যাপ, এমনি আপ টু কত QN/RN স্কোয়ার RN ক্যাপ। তার মানে যা সিম্পলি সবগুলো আধানের জন্য কি হবে বলগুলো সবগুলো যোগ হয় পরপর একেবারে, ওটাই মানে। বোঝো, শোনো, নিরবিচ্ছিন্ন আধান বন্টন। দেখো নিরবিচ্ছিন্ন কথার মানে হচ্ছে যেখানে আধানগুলো দুটো আধানের মধ্যে ন্যূনতম যে গ্যাপটা, সেই গ্যাপটার ডিস্টেন্সটা অনেক কম। মানে আমি ধরে নিচ্ছি যে এটা একটা যে কোনো একটা বস্তু, বোঝো ভালো করে, এটা যে কোনো একটা বস্তু। আর তোমরা ভালো করে জানো যে আধান সবসময় থাকে কোথায়, পৃষ্ঠে, সারফেসে থাকে সবসময় আধান। তো যখন আধান যখন অবস্থান করে, তো এটা একটা মনে আধান মনে করো, এটা একটা আধান, এটা একটা আধান, এরকম কি আছে এগুলো বলো, সব কি এগুলো বলো আধান আছে। তো ভালো করে দেখো তো এই আধানটা যে আছে, প্রত্যেকটা আধানের যে মাঝের যে গ্যাপটা খুব অল্প করে আছে। মানে এখানে আরো আমি আধান দিতে পারতাম, এরকম দেওয়া আছে মনে করো, এরকম দেওয়া আছে, প্রত্যেকটা গ্যাপগুলো খুব মানে সূক্ষ্ম আছে। তাহলে এক্ষেত্রে তোমরা বলতে পারবে কি পারবে না যে স্যার আধানগুলো একদম নিরবিচ্ছিন্নভাবে আছে? যাবে কি যাবে না বলা? তো এটাই হচ্ছে নিরবিচ্ছিন্ন আধান বন্টন। বন্টন মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন, আধান মানে চার্জ, নিরবিচ্ছিন্ন মানে কোথাও বেশি গ্যাপ ট্যাপ নেই, খুব মিনিমাম গ্যাপ যেটা চোখে ধরাই যায় না। তাহলে এটাই হচ্ছে তাহলে কি নিরবিচ্ছিন্ন আধান বন্টন। তো এই নিরবিচ্ছিন্ন আধান বন্টনের ক্ষেত্রে আমরা এখন দেখব যে কোনো একটা আধানের উপর কতটা বল প্রয়োগ করছে। ঠিক আছে, তাহলে বলো তো এখানে যে ডেনসিটি আছে, এখানকার ডেনসিটি নিশ্চয়ই সমান আছে, সারফেসটা কি আছে ইকুয়াল টাইপের আছে সারফেসটা। তাহলে এক্ষেত্রে আমরা বলবো আধানের তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, আধানের তলমাত্রিক ঘনত্ব এই জিনিসটা তাহলে কি তোমরা বলবে স্যার মোট আধান উপরে বাই কি বলো, মোট আধান বাই এরিয়া। যদি এরিয়াটা হয় মানে ক্ষেত্রফল যদি হয়, তো এটা তাহলে অবশ্যই কেমন ধরনের বস্তু হতে হবে, তোমরা বলবে স্যার সারফেস থাকতে হবে। কিন্তু এটা যদি এমন হয় মানে সরু একটা তার আছে, মনে করি কোন দেশটা সরু একটা তার আছে, সরু একটা তার আছে, তাহলে তারের ক্ষেত্রে কিন্তু এরিয়াটা খুব কম না। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো
শুধুমাত্র দৈর্ঘ্য নেব, এরিয়া নেব না। তো তখন কি করে নেব তলমাত্রিক ঘনত্ব? তখন আমরা কিন্তু এখানে এরিয়া না লিখে কি লিখবো বলো, দৈর্ঘ্য লিখবো। যদি ওটা যদি মানে এরিয়া না হয়ে যদি আয়তন হয়, তাহলে আয়তনের ক্ষেত্রে এখানে কি লিখবো, নিচে আয়তন লিখবো। তাহলে 3 রকম কিন্তু আমরা দেখছি আধান অবস্থান করতে পারে। তো চলো আমরা প্রথমটা দেখি, সেটা হচ্ছে রৈখিক আধান বন্টন। কথাটা বুঝো ভালো করে। রৈখিক আধান বন্টন মানে কি, আধানগুলো একটা রেখার মধ্যে অবস্থান করবে। তো ধরে নাও এইটা হচ্ছে সেই রেখা, এটা মনে করো সেই একটা রেখা, সে বক্র কেন, বক্র হতেই পারে রেখাটা। তাহলে এই রেখার মধ্যে এবার আমি কি দিলাম, আধান দিলাম। মানে এখানে আধানগুলো আছে মনে করো, ধর না আধানগুলো হচ্ছে পজিটিভ আধান, কি বলো, পজিটিভ আধানগুলো আছে। আর এবার এর মধ্যে আধানগুলো যে আছে কেমন আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে নিরবিচ্ছিন্ন ভাবে। তাহলে কোথাও কোনো গ্যাপ আছে কি, গ্যাপ নাই। তাহলে প্রত্যেকটা জায়গায় সমান হারে আধানগুলো রাখা আছে, মানে ঘনত্বটা কি আছে সব জায়গায় সমান। তো এবার এখানে তাহলে যদি বলো যে আধানের ঘনত্ব যদি বলি আমরা, তাহলে ঘনত্বকে আমরা যদি, ঘনত্বকে বলছি আমরা ডেল দিয়ে বলছি, কি দিয়ে বলছি, ডেল। তাহলে সেই ডেল সরি ল্যামডা, এটার নাম ল্যামডা। যদি ল্যামডা হয় ঘনত্বকে লিখে ল্যামডা দিয়ে, তা তোমরা বলো তো আমাকে উপরে কি লিখবো, মোট আধান। আধান তাহলে মনে করো একটু কিউ আধান আছে মনে করো, আর নিচে কি লিখবো বলো, এখানে কিন্তু আয়তন হবে না, এরিয়াও হবে না, লেন্থ হবে। কেন, রৈখিক বলছে যেহেতু, শুধু লম্বা তারের মতো আছে। তার নিচে কি বলো তাহলে, এল। তাহলে নিশ্চয়ই নিচে কি বলো, এল। তাহলে এখানে এখানে তোমরা বলতে পারো ক্যাপিটাল কিউ সমান তাহলে কি ল্যামডা ইন্টু এল। ল্যামডা কি তাহলে বলবে, রৈখিক ঘনত্ব। ঠিক আছে না, এই ছবিটা আঁকো, এবার আমি আসছি ভালো করে বুঝাবো। শোনো, এবার আমি এই যে দৈর্ঘ্যটা আছে, এই যে দৈর্ঘ্যটা আছে, এই যে দৈর্ঘ্যটা আছে, তার মধ্যে আমি ছোট্ট একটা অংশ নিলাম, সামান্য একটা লেন্থ। এখান থেকে শুরু করে শেষ অবধি যে লেন্থ কত, ক্যাপিটাল এল। তাহলে এতটুকু লেন্থ সামান্য, একে লিখছি ডেল এল। ডেল এল মানে কি, ডেল মানে ক্ষুদ্র, এল মানে দৈর্ঘ্য। তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্যকে নাম দিলাম ডেল এল। তাহলে বলো তো সবখানি জায়গা জুড়ে ঘনত্ব সমান না কম বেশি আছে, ঘনত্ব সমান আছে। ঘনত্ব এখানে যেমন, ঘনত্ব এখানেও তাই, ঘনত্ব এখানেও তাই। তাহলে ঘনত্ব সব জায়গায় কি তাহলে, ল্যামডা। ল্যামডা, কিন্তু এইটুকুর লেন্থ কিন্তু এল নয়, ডেল এল। এখান থেকে এই অবধি সবটা জায়গা জুড়ে মোট আধান কত, ক্যাপিটাল কিউ। তাহলে এতটুকুতে আধান বেশি না কম হবে, কয়েকটা আছে, এটুকুতে আধান আছে মনে করো ডেল কিউ। তাহলে বলো তো তোমরা ডেল কিউ এর মানটা কত হবে এখানে তাহলে, তাহলে এখানে ল্যামডা ইন্টু ডেল এল। কেন, কারণ ল্যামডা তো সব জায়গায় সমান, এখানে ডেল ল্যামডা হবে না আবার, কেন ঘনত্ব সব জায়গায় সমান, তো ল্যামডা ফিক্সড। কিন্তু এলটা এখানে অল্প নিচ্ছে মান, ডেল এল। তাহলে ডেল কিউ মানে কি, ডেল ল্যামডা, সরি ল্যামডা ডেল এল। তাহলে এটা কি, তাহলে মোট আধানের পরিমাণ কোথায়, এইটুকু জায়গা, শুধুমাত্র এইটুকু জায়গায়। ওকে, এবার তোমরা আমাকে বলো যে এখান থেকে আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করব কার জন্য, এইখানে একটা আমরা চার্জ নিচ্ছি, কোন চার্জ, কিউ জিরো মনে করো, একটা চার্জ নিলাম, কি করবো, কিউ জিরো। তাহলে এই কিউ জিরো চার্জের ওপর এইটুকু পার্টের জন্য এখানে কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করবে কি করবে না, অবশ্যই করবে। তাহলে এই যে আছে সামান্য আধান ডেল কিউ, তার জন্য এখানে কতখানি আধান আছে, এই ফোর্স কাজ করছে সেটা আমরা দেখব। এটা ডিস্টেন্স মনে করো, আর ভেক্টর আছে মনে করো, ঠিক আছে।
তাহলে তোমরা আমাকে বলো, তাহলে এখানে যে ফোর্সটা কাজ করবে, তাহলে এটুকুর জন্য অল্প ফোর্স আর সবটার জন্য বেশি ফোর্স। তাহলে এটা আমি বুঝি ডেল এফ, ডেল এফ নাম দিলাম। এইটুকু পার্টের জন্য বের করি কত বলো, 1/এপসাইলন ইন্টু কত বলো, Q1 ইন্টু Q2। তো কোনটা Q1, Q0 টা Q1 মনে করো, আর Q2 কোনটা, ডেল কিউ বাই কি হবে আর স্কোয়ার। আর কোনটা, এই যে আর স্কোয়ার, এখানে কি হবে আর ক্যাপ, তাই তো। মানটা বসিয়ে দিচ্ছি আমরা, তাহলে মানটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে 1/4πε Q0 কোনো তো মান নাই, ডেল কিউ এর মান পেয়ে গেছি আমরা কত বলো, ল্যামডা ডেল এল বাই কত আর স্কোয়ার আর কে লেখো। তাহলে বলো এই যে এটা কার মান, ডেল এফ এর মান। ডেল এফটা কি বললাম, সামান্য বল, আকর্ষণ হতে পারে কিংবা বিকর্ষণ। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা এর সঙ্গে এতটুকু আধানের কত মান, এই মানটা যদি সবটি আধানের জন্য বলি বেশি না কম হবে, তাহলে কি করব, এরকম এখানে আছে এখানে আছে এখানে এখানে কতগুলো আছে, এরকম অনেকগুলো আছে, সবগুলো কি করতে হবে তাহলে যোগ করবো। তাহলে তাহলে মোট যদি বলি আমি এখন মোট বল, মোট বল, তাহলে মোট বল যদি বের করতে হয় ওকে আমি এফ নাম দিলাম মনে করো, ক্যাপিটাল এফ। তাহলে সেই এফ এর মানটা কত হবে তাহলে, তুমি বলবে স্যার এরকম একটা মান, ফের দুটো মান, তিনটা মান, এরকম ডেল এল আছে, সবগুলো ডেল এল যদি যোগ করে দিই তাহলে পেয়ে যাবো না। এরকম ডেল এল কতটি আছে, বা সবটি ডেল এল যোগ করে কত আসবে, ওটা বলছি না, এখানে ডেল এল ফের ডেল এল ফের ডেল এল, এই সবটি ডেল এল যদি যোগ করা যায় কত মানটা আসবে, ক্যাপিটাল এল আসবে। এখান থেকে এখানে লেন্থ কত, এল, এইটুকু লেন্থ কত, ডেল এল। এবং সবটি ডেল এল যদি যোগ করা হয় তো মোট কত লেন্থ আসবে, এল আসবে। তার মানে মোদ্দা কথা আমাকে সবটি যোগ করতে হবে, যোগ করার জন্য এল অব্দি লেন্থটা যোগ করতে পারি। তো এবার এখানে যোগ কি করে করবো স্যার, এখানে যোগ করতে হবে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। কি করতে হবে, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানেই হচ্ছে যোগ করা। তোমরা ক্লাস 12-এ শিখবে কিছুদিন পর ইন্টিগ্রেশন শিখবে। তো সেখানে কি করবো তাহলে দেখো, ইন্টিগ্রেশন 1/4πε Q0 ল্যামডা ডেল এল বাই আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে বলো এই যে আমরা যে এটা অ্যাড করব ইন্টিগ্রেশন করব, তো কোথা থেকে কোথা অবধি, এখান থেকে শুরু করে এই অবধি, মোট মোট কতটা লেন্থ আছে এটা, তাই এখানে লিখবো ক্যাপিটাল এল। তাহলে এখানে যদি এটা এবার বলি কোনগুলো রাশি ধ্রুবক, এখানে যেগুলো রাশি ধ্রুবক সেগুলোকে বাদ দিয়ে টেনে নাও। তাহলে 1/4πε কি, এটা টেনে নাও বাইরের দিকে, ঠিক আছে। যেটা ল্যামডা আছে এটাও টেনে নাও, কোনো সমস্যা নয়, ল্যামডা। আর থাকলো পরে কি Q0 বাই আর স্কোয়ার, এখানে এটা লিখে নেবেন Q0 করে দাও এখানে, এখানে আর ক্যাপ ডেল এল, বা ডেল এল আর ক্যাপ কোনো ব্যাপার নয়, এটাকে এভাবে লিখছে এরা Q0/4πε ল্যামডা বাই আর স্কোয়ার আর ক্যাপ ডিএল। ডিএল বা ডেল এল একই জিনিস, এটা করছে ওরা। এটা কতটা অবধি, ক্যাপিটাল এল অবধি। ক্যাপিটাল এল মানে কি শুরু থেকে শেষ অবধি মোট এল। এবার বাকিটা হ্যাঁ দেখো বেশি কিছু চেঞ্জ হবে না। এরপরে আমরা দেখো এটা গেল কি বলতো রৈখিক, এবার আসবো ক্ষেত্র। তো ক্ষেত্র মানে নিশ্চয়ই তাহলে এই যে দেখো, তাহলে এটার নাম পাল্টে কি বলে হয়ে যাবে, ক্ষেত্র। ক্ষেত্র আধান বন্টন, ক্ষেত্র মানে কি সারফেস বা এরিয়া। তাহলে এটা কি আর লেন্থ থাকবে, তাহলে এটা কি হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে এরিয়া। মানে ধরো দেখতে এরকম মোটামুটি কম বেশি একটা এরিয়া আঁকলাম মনে করো একটা, এটা কি একটা বলো এরিয়া। এবার এই এরিয়াতে তাহলে এখানে কি আছে এমনি চার্জগুলো আছে,
কারা আছে বলো? চার্জগুলো এই যে প্লাস 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 আছে, চার্জগুলো ছড়িয়ে ছিটিয়ে। এই চার্জগুলো যে আছে এই এরিয়াতে, তো এখানে কেমনি নিরবিচ্ছিন্ন আছে না নেই? অবশ্যই আছে নিরবিচ্ছিন্ন, নাহলে কি করে আমরা নেব, আমরা সামেশনটাকে নেব, অসম্ভব হয়ে যাবে না? তাহলে সবগুলো আধান, তাহলে মোট আধান কত এখানে? ক্যাপিটাল কিউ, মোট আধানের পরিমাণ। আর কতটা এরিয়া? তোমরা বলবে স্যার ক্যাপিটাল এ, তাহলে ক্যাপিটাল এ, এটা লিখে এস লেখো, এস, এস মানে সারফেস, ক্যাপিটাল এস। আর এই ল্যামডাকে আর ল্যামডা লেখা যাবে না, কি লিখতে হবে? সিগমা। কেন সিগমা খেয়াল আছে? তখন বলেছিলাম এরিয়ার মানে তলমাত্রিক ঘনত্ব, ওটাই তো ঘনত্ব লিখছে সিগমা। তাই এখানে কিউ এর যে মান হয় কত বলো? সিগমা ইন্টু কত? এস, এস। এবার তোমরা একটা কাজ করো, এখানে একটা ক্ষুদ্র কি নেবে? এরিয়া নেবে। এই ক্ষুদ্র এরিয়াকে আমরা কি নাম দেবো? আগে বলো, সম্পূর্ণ এরিয়া কত? ক্যাপিটাল এস। তাহলে ক্ষুদ্র এরিয়া কত হবে? ডেল এস বা ডিএস। আর এটা কি ছিল? আর ভেক্টর, এটা ছিল কিউ জিরো আধান, তাই তো? শোনো মন দিয়ে, এবার বলি এখান থেকে, তাহলে এখানে তাহলে কিউ কত? সিগমা এস হয়ে গেল। তাহলে এখানে কি লিখবো? ডেল কিউ মানে কত হবে তাহলে বলো? সিগমা ডেল এস। কেন? সিগমাটা তো কি সব জায়গায় সমান ঘনত্ব, তো সব জায়গায় সমান হবে না? তাহলে এবার বলো, তাহলে এবার আমি কি করব? শুধুমাত্র এতটুকু সারফেসের জন্য এই আধানটার উপর কতটা আকর্ষণ বা বিকর্ষণ কাজ করছে, তার সূত্র অনুযায়ী, কুলম্বের সূত্র। তাহলে কুলম্বর সূত্র অনুযায়ী এখানে তো সারফেসটা সামান্য, তো আধান সামান্য হবে। ওই সামান্য আধানের জন্য কত, মানে এই যে সিগমা ডেল এস, এতটুকু আধানের জন্য এখানে কতটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল, অল্প সামান্য হবে, তো ডেল এফ নাম দিলাম। 1/4 পাই এপসাইলন কিউ জিরো ইন্টু, কি লিখবো বলো? ডেল কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে ডেল এফ এর মান 1/4 কিউ জিরো তো আছে, বসে গেল। কিউ টু মানে কত? ডেল কিউটা, আর ডেল কিউ মান কত পেয়েছি? সিগমা ডেল এস পেয়েছি না? তো এটা হয়ে যাবে সিগমা ডেল এস, নিচে আর স্কোয়ার আর ক্যাপ। এবার এটা যদি শুধুমাত্র এতটুকুর জন্য হয়, ডেল এস এর জন্য, এরকম ডেল এস যদি সবগুলো জায়গা থেকে বের করে যোগ করে দিই, তো মোট তার কত? এস এর জন্য। তাহলে আমরা তাহলে এটা কি করবো? ইন্টিগ্রেশন মানে কি? যোগ করবো। এটা চিহ্নের নাম কি বলো? ইন্টিগ্রেশন। এর বাংলা মানে কি? যোগ। তো এখানে তাহলে কি লিখবো আমরা? এস না এল দেবো? এস দেবো। কার জন্য? মানে পুরোটা সারফেসের জন্য এখানে কতখানি আমরা বলটা পাচ্ছি, সেটা নাম এফ নাম দিচ্ছি মনে করো। তাই সেই এফ এর যে মানটা হবে 1/4 পাই এপসাইলন কিউ জিরো সিগমা ডেল এস বাই কত? আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে এখানে দেখো, এখানে সিগমাটা চলে আসবে বাইরের দিকে, বা না আসলে কোনো সমস্যা নাই, কিউ জিরো 4/এপসাইলন, এখানে দেখো আর ক্যাপ বাই আর স্কোয়ার, এর কত বেশি? ডেল এস। এখানে কত বলো? ডেল এস হয়ে যাবে, এখানে আসবে সিগমা, হয়ে গেল। এখানে কি বলো? এখানে কি হবে? এল না এস? এস, কারণ টোটাল সারফেসের জন্য। এগুলো কিন্তু আজকে বাড়তে গিয়ে পড়বে, নাহলে কিন্তু খুব টাফ হবে বলে দিলাম। যত দিন যাবে একটু করে টাফনেসটা বাড়বে, সাবধান। এখন থেকে বাড়তে বুঝবে, ক্লাসটা বারবার করে দেখবে। এখন যদি বুঝতে না পারো, বাড়ি থেকে ঠান্ডা মাথায় দেখবে। আরেকটা কথা, সবগুলো ক্লাস কিন্তু আপলোড হয়ে গেছে, ক্লিয়ার না? ক্লিয়ার না? তো যদি সমস্যা একান্তই হয়ে থাকে দেখে নেবে, হ্যাঁ, চ্যানেলে গিয়ে সুন্দর করে বানানো আছে প্লে লিস্ট, ক্লাস মার্ক 2.0, ক্লাসগুলো দেখে নিও। আর ফেসবুক পেজও আছে কিন্তু, হ্যাঁ, ফেসবুক পেজেও ছাড়ছে অবশ্য, যেখান থেকে সুবিধা ওখান থেকে দেখে নেবে। এবার আসো আয়তন, আয়তনের আধান বন্টন। দেখো বুঝো, আয়তন আধান বন্টন। তো আয়তন মানে কি? এখানে কি সারফেস থাকবে না ভলিউম থাকবে? ভলিউম থাকবে। তাই এটাকে আমরা মিটিয়ে দিচ্ছি, এখানে আমরা ভলিউম বানাচ্ছি। দেখো ভালো করে, তো এটা কি একটা ভলিউম মনে করো, যে ভলিউম। কিন্তু এটা অ্যাকচুয়ালি না ঠিক ঠিক নয়। কেন?
আধান তো সবসময় বাইরে থাকবে সারফেসে, তো ভেতরে তো থাকেই না, তো কি করে এটা বলছে? তবু এরা নাম দিচ্ছে, চলো আমরা ধরে নিচ্ছি, কিছু করার নাই। কিন্তু আধান সবসময় বাইরেই অবস্থান করে। আমি এটা বলতে চাইছিলাম আপনাকে, যখন এটার ভিতরে আধানগুলো লেখেন না, তো আমরা কি করেছি আধান সবসময় ওটা ওটা পৃষ্ঠে আছে, ওটা 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 এমনি আছে, এই যে এমনি আছে কিনা, এখানে এখানে রাখা আছে। আর এটা যে এখন আঁকতে যাচ্ছি, এটা এর ভেতরটাকেও ধরছে এবার। এটাই তো সমস্যা, এটা ভুল হচ্ছে অ্যাকচুয়ালি, তবু চলো করে নিচ্ছে। তো শোনো, তাহলে এর ভেতরে একটা ছোট্ট একটা তাহলে কি নিচ্ছে, এরিয়া নিচ্ছে। দেখো ভালো করে বুঝো কিন্তু, এই এদিকে বুঝো, ভেতর দিকে আমি ছোট্ট একটা কি নিচ্ছে, এরিয়া। এই এরিয়া বলছি ভলিউম কার ভেতরে, যে আয়তনটা ধরলাম তার ভেতরে। বলো পুরোটা যেটা বড়টা এরিয়া, ওটা কত এরিয়া? তো ক্যাপিটাল ভি। এরিয়া কেন? আয়তন, আয়তন ভলিউম। তো এটা কত, যেটা বাইরে যেটা আছে ওটা কত, বাইরে যেটা আছে ক্যাপিটাল ভি। আর যেটা ভেতরে আছে ওটা ডেল ভি। কত এটা বলো, ডেল ভি। ওকে। আর এই যে এখান থেকে শুরু করে এই যে ডিস্টেন্সটা আছে, এটা হচ্ছে কি Q0, আর এটা দূরত্ব হচ্ছে R ভেক্টর। ওকে। এবার এখান থেকে তোমরা বলবে যে এটাকে ঘনত্ব কি সিগমা লেখা যাবে? কি লিখবো এটাকে বলো? এটাকে লিখবো আমরা, এটাকে আমরা কি লিখবো রে? দেখো ডে, যেটা যে ল্যামডা দৈর্ঘ্য, সিগমা এরিয়া, এটাকে এটাকে রো দিচ্ছি, তাহলে এটা রো, রো দিলাম। তাহলে এটা কি আয়তন মাত্রিক ঘনত্ব। তাই উপর কত কিউ আর নিচে কত হবে, ক্যাপিটাল ভি। তাহলে কিউ মানে হচ্ছে এখানে রো ইন্টু কত, ভি। তাহলে ডেল কিউ কত হবে, তাহলে রো ডেল ভি, তাই তো। তাই এখানে কি ডেল এফ কত, 1/4πε Q0 ডেল কিউ পার স্কোয়ার। এটা কত হবে, এটা হবে তাহলে এটা কত হবে বলো, রো ডেল ভি হয়ে গেল। যে সবটার জন্য যদি বলি, তাই ভি হবে এখানে, ভি ভি, এখানে ভি কোথায় হবে, এটা হয়ে যাবে রো ডেল ভি ডেল ভি ডেল ভি রো। হয়ে গেল কমপ্লিট।